আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আমরা জানি যে মুনাফিকের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যখন সে কোনো কিছু বলে মিথ্যা বলে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত বিভিন্ন সময়ে বাংলাদেশকে তাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দাবি করে আসে বা মুখে বলে থাকে, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশকে ভারত কখনো তার বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে বিবেচনা করেনি। আর তাই তো আমরা দেখি যে বাংলাদেশে ভারত স্বৈরশাসক বসিয়ে দিয়ে বাংলাদেশকে লোপাট করেছে। বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সব বিষয়ে ভারত নগ্নভাবে হস্তক্ষেপ করেছে এবং বাংলাদেশকে ধীরে ধীরে গিলে খাওয়ার সমস্ত বন্দোবস্ত ভারত করে ফেলেছিল। বাংলাদেশ যেন বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এজন্য সর্বদা ভারত ষড়যন্ত্র করে আসছে এবং বন্দোবস্ত করে যাচ্ছে। ভারত বাংলাদেশকে যে কখনো বন্ধু প্রতিম রাষ্ট্র মনে করে না, তার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে সীমান্ত হত্যা। বলা হয়ে থাকে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত পৃথিবীর সবচাইতে বিপজ্জনক সীমান্ত। ভারত যদি বাংলাদেশকে বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে বিবেচনাই করত, তাহলে ভারত বাংলাদেশ সীমান্ত কখনোই পৃথিবীর সবচাইতে বিপজ্জনক সীমান্তে পরিণত হতো না। আর তাই তো আমরা দেখি যে প্রতিনিয়তই তারা বাংলাদেশিদেরকে এই সীমান্তে হত্যা করছে এবং অত্যন্ত বর্বরভাবে হত্যা করছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে ভারত কর্তৃক বাংলাদেশিদের হত্যা প্রসঙ্গে। এই ভিডিওর পরতে পরতে আমরা দেখব ভারত বাংলাদেশের ক্ষেত্রে যে দৃষ্টান্তগুলো স্থাপন করে চলেছে তা থেকে এটা প্রতীয়মান হয় যে ভারত কখনোই বাংলাদেশকে একটা বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে না। ছবিতে আমরা ফেলানীকে দেখতে পাচ্ছি। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার এক 14 বছরের কিশোরী ফেলানী। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ ফেলানীকে অত্যন্ত নির্দয়ভাবে, নির্মমভাবে হত্যা করে। এরপর ফেলানীর লাশ কাঁটাতারের উপরে দীর্ঘ 5 ঘন্টা উল্টো করে ঝুলিয়ে রাখে। ফেলানীকে হত্যার দৃশ্যের সেই স্মৃতিচারণ করতে গিয়ে ফেলানীর বাবা মা কান্নায় ভেঙে পড়েন। কেননা ফেলানীকে যখন নির্যাতন করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, সে পানি পানি বলে চিৎকার করলেও বিএসএফ ফেলানীকে তো পানি দেয়নি, উল্টো তারা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় এবং ফেলানীর মৃত্যু ত্বরান্বিত করে। ফেলানীকে হত্যার পর সারা বাংলাদেশ তথা বিশ্ব মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয় এবং প্রতিবাদের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ফেলানীর বাবা মা বাদী হয়ে ভারতের আদালতে সুষ্ঠু বিচারের আশায় মামলা দায়ের করে। ফেলানীর বাবা দুবার ভারতের আদালতে গিয়ে সাক্ষ্য প্রমাণ দিয়ে আসলেও ফেলানী হত্যার 14 বছর অতিক্রম হয়ে গেলেও ফেলানীর পরিবার এখনও এই হত্যার সুষ্ঠু বিচার পায়নি। এ থেকে এটা প্রতীয়মান হয় যে ভারতের আইন আদালত এবং রাজনীতিবিদরা বাংলাদেশকে যতই বন্ধুভাবাপন্ন বা বন্ধু প্রতিম দেশ বলুক না কেন, অন্তর থেকে তারা বাংলাদেশকে ঘৃণা করে এবং বাংলাদেশকে একটা শত্রু ভাবাপন্ন দেশ মনে করে এবং সে অনুযায়ী বাংলাদেশকে ট্রিট করে। আর তাই তো ফেলানী থেকে শুরু করে স্বপ্না দাস এবং সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা জহুর আলী, যার বয়স 55 বছর, তাকেও সম্প্রতি বিএসএফ এবং ভারতের সীমান্তবর্তী লোকজন অত্যন্ত নির্দয়ভাবে এবং নির্মমভাবে হত্যা করে। কিন্তু ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশ ভারতের সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে বাংলাদেশি কর্তৃপক্ষকে যেন শক্ত অবস্থানে দেখা যাচ্ছে না। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব বলেছেন যে বিজিবি আর পিঠ দেখাবে না, প্রয়োজনে বুক পেতে দেবে। কিন্তু বাংলাদেশের মানুষ এটা উপর্যুপরি অবজার্ভ করে আসছে যে বাংলাদেশের কর্তৃপক্ষ যেন শুধু উক্তি দিয়েই খান্তি দিচ্ছে, অথচ বাংলাদেশ চাইলে আরও বড় পদক্ষেপ নিতে পারে। কেননা আন্তর্জাতিক আইন অনুযায়ী বর্ডারে বা সীমান্তে নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাই বাংলাদেশ তার যে নাগরিকগুলো সীমান্তে হত্যা হচ্ছে, এই প্রতিটি কেসকে আন্তর্জাতিক আদালতে নিতে পারে। বাংলাদেশ আরও যা পারে তা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করতে পারে এবং প্রতিটি বিষয়ের জন্য ব্যাখ্যা চাইতে পারে। বাংলাদেশ যে বিষয়ে স্টিক থাকতে হবে তা হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সেক্ষেত্রে কেন এই আন্তর্জাতিক আইন অমান্য করে এই ব্যক্তিটিকে হত্যা করা হলো? বাংলাদেশ আরও যা করতে পারে তা হচ্ছে
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির কর্মকাণ্ড বাড়াতে হবে। সে সমস্ত এলাকায় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সে জনগণের মধ্যে যারা চোরাচালানি কারবারির সাথে জড়িত তাদের চেইনগুলো ভেঙে দিতে হবে এবং সেখানে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর প্রায় শেষ প্রান্তে একটি ভালো সংবাদ দিয়ে শেষ করতে চাই। তা হচ্ছে ফেলানীর পরিবার, সেই পরিবারের দায়িত্ব নিয়েছে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদকে এই মহতি কাজের জন্য সাধুবাদ জানাচ্ছি। নিশ্চয়ই স্বর্ণা দাস হোক, ফেলানী হোক, তারা সবাই আমাদেরই সন্তান এবং এক একটি ঘটনা এক একটা শোকের জন্ম দেয়। এই শোকগুলোকে শক্তিতে পরিণত করে আমাদের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গঠন করা আমাদেরই দায়িত্ব। তাই আমরা বাংলাদেশের নাগরিকরা আসেন সবাই মিলে এই বাংলাদেশকে শক্তিশালী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।